সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। রোশ বাংলাদেশের সহযোগিতায় বদ্যিবাড়ির আজ ১৮১তম পর্বের সঙ্গে আছি মুজাহিদ শুভ। আজ আমরা কথা বলবো রক্তরোগ এবং এই সময়ে সচেতনতা নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন রক্তরোগ বিশেষজ্ঞ। চলুন শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে আছেন ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, হেমাটোলজি অ্যান্ড স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগ, এভার কেয়ার হাসপাতাল। এবং আরও যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমরা প্রতি কিছুদিন পরপরই আসলে এই সময়ের নানা ধরনের সচেতনতা নিয়ে কথা বলছি। ক্যান্সার একটি অনেক বড় একটি রোগ এবং আমরা যদি হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সির কথা বলি, এর সাথে অনেক কিছুই আসলে যুক্ত। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইব, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি প্রিভ্যালেন্সটা আসলে কি, সহজ করে যদি একটু বলেন, এবং বাংলাদেশে এই পরিস্থিতিটা আসলে এখন কি রকম? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভিকে, এবং আমি দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। অ্যাকচুয়ালি হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি বলতে একটা স্পেশাল গ্রুপ অফ ক্যান্সার যে আমরা বুঝিয়ে থাকি, যা রক্তের, সহজভাবে বলে রক্তের ক্যান্সার এবং রক্তের সঙ্গে সম্পর্কিত অন্যান্য ক্যান্সার। এই ক্যান্সারগুলির মধ্যে আছে যেমন লিউকেমিয়া আছে, তারপরে লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, তারপরে ক্রনিক মাইলোপ্রলিফেরেটিভ ডিসঅর্ডার। এইসব অসুখগুলোকে আমরা রক্তের অথবা রক্ত সম্পর্কিত ক্যান্সার বলে থাকি। সত্যি কথা বলতে আমাদের দেশে রক্তের ক্যান্সারের প্রিভ্যালেন্স কতটা সেটা আমরা অতটা জানি না। বিভিন্ন ধরনের ক্যান্সারের বিভিন্ন ধরনের প্রিভ্যালেন্স আছে, এটা বলা খুব মুশকিল আমাদের দেশে। তবে এই ক্যান্সারগুলি আমাদের দেশে মূলত প্রধান। যেমন অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে আছে AML, ALL, ক্রনিক লিউকেমিয়ার মধ্যে আছে CNL, CLL, লিম্ফোমার মধ্যে দুইটা আছে, যেমন নন হজকিন লিম্ফোমা, হজকিন লিম্ফোমা। এছাড়া আছে মাল্টিপল মায়োলোমা, ক্রনিক গ্রুপ আছে, অথবা এটাকে ক্রনিক মাইলোপ্রলিফারেটিভ নিওপ্লাজমা আমরা অনেক সময় বলে থাকি। এর বাইরে আছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। এটা ঠিক একেবারে ক্যান্সার না, তবে প্রি ক্যান্সারাস একটা কন্ডিশন। এটাও ক্যান্সারের মতোই অনেক সময় চিকিৎসার দরকার হয়। এগুলি অ্যাকচুয়ালি আমাদের দেশের রক্ত রোগ সম্পর্কিত ক্যান্সার। আচ্ছা, ধন্যবাদ। আমি ডাক্তার আবু জাফরের কাছে আসলে জানতে চাইবো যে এই হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সির লক্ষণসমূহ কি, আমরা আসলে কিভাবে প্রতিরোধ করতে পারি, আপনার কাছে জানবো। ধন্যবাদ। অ্যাকচুয়ালি পার্টিকুলার কোনো লক্ষণ নিয়ে হেমাটোলজিক্যাল ক্যান্সার প্রেজেন্ট করে নয়। এটা কিভাবে প্রেজেন্ট করে? এটা আমরা জানি যে ব্লাড সেলগুলো আমাদের শরীরের ইমিউনিটি প্রদান করে এবং বিভিন্ন ধরনের প্রোটেকশন দিয়ে থাকে। তো যখন কোনো ক্যান্সার হয়, যে কোনো একটা সেল যখন ক্যান্সারাস রূপ নেয়, তখন এরা অন্য সেলগুলোকে চাপিয়ে দেয়। সেই চাপিয়ে দেওয়ার দরুন কতগুলো সমস্যা তৈরি হয়। যেমন হোয়াইট সেল যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার জ্বর, কাশি এগুলো শুরু হয়। তার যদি অনুচক্রিকাকে বন্ধ করে দেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয়, তখন তার ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে। আর তার যদি হিমোগ্লোবিনটা কমে যায়, তখন তার শ্বাসকষ্ট, শর্টনেস অফ ব্রেথ যেটাকে বলি, অল্পতে হাঁপিয়ে ওঠা এবং দুর্বলতা ফিল করা, খাওয়া দাওয়ায় অরুচি, এগুলা। তাহলে লক্ষণ সমূহের মধ্যে আমরা মোটামুটি জ্বর, সর্দি, কাশি এবং তার যে ব্লিডিং ম্যানিফেস্টেশন এবং তার যে উইকনেস, এগুলো বুঝলাম। আর শারীরিক কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেগুলো চিহ্ন কি দেখা যেতে পারে? চেহারাটা ফ্যাকাশে হয়ে যেতে পারে, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সোয়েলিং তৈরি হতে পারে, যেমন বিভিন্ন গ্ল্যান্ড ফুলে যাওয়া, পেটের ভিতরে বিভিন্ন চাকা অনুভব করা বা একটা ভারী ভাব অনুভব করা, অথবা শরীরের মধ্যে লাল লাল দাগ হওয়া, সেটা মশার কামড় থেকে শুরু করে বড় বড় জায়গা পর্যন্ত এটা অ্যাটাক হতে পারে। এরকম ভ্যারাইটিস ধরনের সমস্যা নিয়ে এরা প্রেজেন্ট করে। অনেক সময় শরীর ব্যথা শুরু হয়, হাড় ব্যথা বা পিঠে ব্যথা, যেগুলো আনএক্সপ্লেইন থাকে, যেগুলো বিভিন্ন ডাক্তাররা, যখন আমরা চিকিৎসা করি অন্য ডাক্তাররা, তখন এটা ভালো হচ্ছে না নর্মাল ওষুধে, এক্সরে MRI করেও তেমন ধরা পড়ছে না। তো এরকম যখন নন রেসপন্সিভ কোনো
লক্ষণ দেখা যায় তখন থেকেই আমরা বুঝি যে না এই ব্যথাটা ক্যান্সারের একটা লক্ষণ। এরকম ভ্যারাইটিস অফ লক্ষণ হুম। নিয়ে ক্যান্সার দেখা আমরা দিতে পারে। প্রতিরোধের প্রসঙ্গে যদি আসি, এটা যদিও একটি বিস্তারিত বিষয়, প্রতিরোধের কথা আসলে খুব স্বল্প করে আসলে বলা যায় না। তারপরে আপনার কাছে একটু সংক্ষেপে জানবো। আচ্ছা, ধন্যবাদ। প্রতিরোধের বিষয়টা আপনি যেরকম বললেন যে আমরা যদি একটা কারণ জানতে পারতাম যে এই কারণে ক্যান্সার হচ্ছে তাহলে আমরা প্রতিরোধটা করতে পারতাম। যেহেতু আমরা এখনো সঠিক কোনো কারণ জানি না যে এই কারণেই ক্যান্সারটা হচ্ছে ডেফিনিটলি। তো এইজন্যই আমরা এটার প্রতিরোধের সঠিকভাবে আমরা প্রতিরোধ করতে পারছি না, যেটা আমাদের দেশে না উন্নত বিশ্বেও দেখা যাচ্ছে। বাট বিভিন্ন রিসার্চে এটা প্রমাণিত হচ্ছে যে যারা সার্টেন কেমিক্যালস, রেডিয়েশনস এবং কিছু টক্সিসিটিস যেগুলা ক্যান্সারের সাথে ওতপ্রোত জড়িত। ফর এক্সাম্পল, যারা নাকি পলিউটেড এনভায়রনমেন্টে থাকে, আমাদের যে এনভায়রনমেন্টাল পলিউশন যেগুলো হচ্ছে, লেড থাকে, কার্বন থাকে অনেক, যেমন আমাদের ইনসেকটিসাইড অনেক ইউজ করি, যেগুলোর প্রয়োজনের মাত্রার অতিরিক্ত যদি ইউজ করা হয় তাহলে যেগুলো আমরা ফুড প্রিজারভেটিভ যেগুলো আমরা ইউজ করতেছি সেগুলো যদি টক্সিক লেভেলে চলে যায়, আমরা যে যারা স্মোকিং সমাজে একটা ডিজিজের মতো আমরা জানি যে এইসব কারণ যাদের মধ্যে আছে এদের ক্যান্সারটা অন্যদের চেয়ে একটু বেশি হয়ে থাকে। তো এই এই সব শারীরিকভাবে যদি আমরা এই পরিবেশটাকে ঠিক রাখতে পারি, পলিউশনকে দূর করতে পারি, ফুড যে প্রিজারভেটিভ গুলাকে আমরা যদি সঠিক মাত্রায় ইউজ করতে পারি, আমরা ধূমপানকে কমাতে পারি, তাহলে ডেফিনিটলি এটা কমে আসবে। এছাড়া কিছু কিছু জেনেটিক ডিজিজ এবং দীর্ঘমেয়াদী ইনফেকশন বা বিভিন্ন ভাইরাস, সেগুলোর দীর্ঘমেয়াদী শরীরে থাকার কারণেও কিছু ক্যান্সার থাকতে পারে, বাট সেটা এরকম হঠাৎ করে কোনো কিছু দিয়ে প্রিভেন্ট করার মতো আমার কাছে মনে হয় না। ধন্যবাদ। আমি ডাক্তার মাহবুবুর রহমানের কাছে জানতে চাইবো যে গণসচেতনতার কথা আমরা সবসময় প্রত্যেকটি রোগীর ক্ষেত্রেই বলে থাকি, কিন্তু কোভিডের এই সময় আমরা এসে দেখছি যে সব আলোচনা কোভিড নিয়ে হচ্ছে। প্রত্যেকদিন গণমাধ্যম থেকে শুরু করে সবখানে আলোচনা হচ্ছে কোভিড নিয়ে। আমরা এই কোভিডের এই বাস্তবতার মধ্যেও কিভাবে অ্যাটেনশনটা এই দিকে নিয়ে আসতে পারি, মানুষকে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির বিষয়ে আসলে সচেতন করতে পারি, আপনার কাছে পর্যবেক্ষণ জানবো। দেখুন, হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি আমি আগেই উল্লেখ করেছি যে বিভিন্ন ধরনের ক্যান্সার, হিমাটোলজিক্যাল ক্যান্সার হয়। এই ক্যান্সারের একটি ক্যান্সারের লক্ষণ এবং তীব্রতা এক এক ধরনের। যেমন অ্যাকিউট লিউকেমিয়া যদি কারো হয়, এটা কিন্তু একটা অ্যাকিউট ইমার্জেন্সি, এবং এই অ্যাকিউট ইমার্জেন্সি সেহেতু তাকে হসপিটালে আসতে হবে, হসপিটালে ভর্তি হতে হবে এবং তাকে খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আবার কিছু কিছু ক্যান্সার আছে ব্লাড রিলেটেড, যেমন লিম্ফোমা অথবা ক্রনিক টাইপ লিউকেমিয়া, সিএমএল, সিএলএল, এই ধরনের যে অসুখগুলি আছে সেগুলো তীব্রতা অত বেশি না, এগুলো অনেক ক্ষেত্রেই ইমার্জেন্সি ডিজিজ হিসেবে গণ্য না করলেও চলে। অর্থাৎ এই রোগগুলোকে আমরা একটু ডিলে করতে পারি ট্রিটমেন্টের ব্যাপারে, ট্রিটমেন্ট মডিফিকেশন করতে পারি এই রোগের ব্যাপারে। তো সচেতনতার কথা বললেন, যে সত্যি আমরা এখন কোভিড-19 সিচুয়েশনে এটা নিয়েই খুব ব্যস্ত আছি, কিন্তু সেজন্য কিন্তু অন্য অন্য অসুখ কিন্তু থেমে নেই, সেগুলি আগের মতোই আছে এবং রোগীরা সেই একই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো রক্ত ক্যান্সারে যদি কেউ আক্রান্ত হয় তাহলে ডক্টর আবু জাফর সালে যেমন বলেছেন, লক্ষণগুলো সম্পর্কে একটু জানা দরকার রোগীদের, যে কি হলে মনে হতে পারে যে রক্তের ক্যান্সার অথবা রক্ত সম্পর্কিত অন্য কোনো ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সেগুলো যদি রোগীরা আগের থেকে জানতে পারেন তাহলে হয়তো সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে দ্রুত যাবেন এবং রোগ নির্ণীত হওয়ার পরে দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করতে পারেন। এর মধ্যে যেমন বলেছেন আবু জাফর সালে, যে যদি খুব দুর্বলতা বোধ হয়, কোনো কারণ ছাড়াই দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, অথবা সেই সাথে জ্বর আছে, শরীরে তীব্র ব্যথা, হাড়ের মধ্যে ব্যথা, অথবা পেটে হাত দিলে বোঝা যায় যে সেখানে একটা শক্ত কিছু ডলার মতন ফিল করা যায়, অথবা মনে করুন যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড আছে, আমরা যেটিকে বলি লিম্ফ গ্ল্যান্ড, আমার ঘাড়ে আছে, বগলে আছে, কুচকিতে আছে, সেগুলো যদি বেদনাহীন ভাবে, আমি আবারও বলছি, পেইনলেস, ব্যথা থাকবে না, কিন্তু গ্র্যাজুয়ালি এটা বড় হচ্ছে, এক জায়গায় হলো সেখান থেকে অন্য অন্য জায়গায় হচ্ছে, এবং হওয়ার পরে দেখা যায় যে এগুলো বেশ ছড়িয়ে যাচ্ছে। এই ধরনের যদি কোনো লক্ষণ কিংবা উপসর্গ দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের কাছে, বিশেষ করে হিমাটোলজিস্ট অথবা হিমাটো অঙ্কোলজিস্টদের কাছে যেতে হবে, গিয়ে
আপনি দেখবেন, হিস্ট্রি নেবেন, পরীক্ষা-নিরীক্ষা দিবেন এবং দিয়ে রোগ ডায়াগনোসিস করার পরে সঠিক চিকিৎসা দিবেন। অর্থাৎ রোগ সম্পর্কে জানাটাই হচ্ছে সচেতনতা। যে আমার কোনো ক্যান্সার হয়েছে কিনা, রক্তের ক্যান্সার হতে পারে কিনা, সেই লক্ষণগুলো, প্রাথমিক যে লক্ষণ সেগুলো যদি আমরা জানতে পারি, তাহলে এটি খুব সহজ হয় দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যাপারে। আমি একই প্রশ্ন স্যারকেও করতে চাই যে আসলে মানে এই কোভিড নিয়ে যে সর্বাত্মক সচেতনতা, এর মধ্যে দিয়ে আমরা আসলে অ্যাটেনশনটা কিভাবে বাড়াতে পারি, সাধারণ মানুষকে এই কথাগুলো কিভাবে সচেতনতা সৃষ্টি বেশি বেশি করতে পারি আগের মতো করে, আপনার কাছে জানবো। দেখুন, কোভিড একটা সার্বিক বিষয়। এখন আমরা জানি যে এটা একটা প্যান্ডেমিক আকার ধারণ করেছে। এটা সম্বন্ধে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আগে আমরা এটা জানতাম না। এখন আমরা জানি যে এটা সর্বব্যাপী এবং এটা কখন যাবে সেটাও আমরা এখনো সঠিকভাবে এটা কোনো ধারণা পাচ্ছি না। তো এই অবস্থায় আমি মনে করি না যে ব্লাড ক্যান্সার জাতীয়, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, জি। এটা নিয়ে বসে থাকার কোনো স্কোপ আছে। কারণ ক্যান্সার, আমরা জানি যে ক্যান্সার একটা মারাত্মক একটা মরণ ব্যাধি। এটা এটা করোনার চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। করোনা তো 80% ক্ষেত্রে কোনো লক্ষণ তেমন প্রকাশ পায় না। আর ক্যান্সার এমন একটা ব্যাপার, যদি লিউকেমিয়া হয়ে থাকে তাহলে এই কোভিড সিচুয়েশন হোক বা যেকোনো সিচুয়েশনই হোক, সেটা রাতে হোক দিনে হোক, কারো যদি কোনো ব্লিডিং শুরু হয়, তাকে বসে থাকার কোনো স্কোপ নেই। সেক্ষেত্রে তাকে হসপিটালের দ্বারস্থ হতে হবে। আর যদি কোনো লিম্ফোমা, প্রফেসর মাহবুবুর রহমান যেটা বললেন যে কোনো লিম্ফোমা বা মাল্টিপল মায়োলোমা যদি হয়, তাহলে সেটা টেলিমেডিসিনের মাধ্যমেও একটা ওপিনিয়ন নেওয়া যেতে পারে যে সাময়িকভাবে কোনো মেডিসিন দিয়ে এটার ট্রিটমেন্টটাকে ডিফার করা যেতে পারে। যদি মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম হয়, সাধারণত তারা দেখা যায় ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হয়। সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনটা কতটুকু অ্যাভয়েড করা যায় কিনা, বিভিন্ন ধরনের আমরা স্টিমুলেটিং এজেন্ট আমরা ইউজ করে থাকি, তার মাধ্যমেও ট্রিটমেন্টটাকে ডিলে করা যেতে পারে। আর যখন প্রয়োজন হয় তখন ডে কেয়ারের ভিতরে মাধ্যমে চিকিৎসাটা নেওয়া যেতে পারে। আমাদের সার্ভিসগুলো প্রায় সবগুলোই খোলা আছে। সো এতে কোনো অসুবিধা নেই রোগীদের ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে। আরেকটা জিনিস, সাধারণ মানুষ যেরকম সচেতন থাকার দরকার আছে, এই কোভিড সিজনে ডেফিনেটলি ক্যান্সার পেশেন্টরা ইমিউনো কম্প্রোমাইজ থাকে ট্রিটমেন্ট চলাকালীন, অথবা ট্রিটমেন্ট যদি কেউ না নিয়ে ঘরে বসে থাকে তবু সে ইমিউনো কম্প্রোমাইজড। সেক্ষেত্রে তাকে বেশি সতর্ক থাকতে হবে। তার পরিবারের সদস্যদেরকে সতর্ক থাকতে বুঝতে হবে যে এই ক্যান্সার চলাকালীন সময়ে এই ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশনে যদি সে কোভিডে আক্রান্ত হয়, তাহলে তার মর্টালিটি বা মরবিডিটি অন্যদের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব। হেমোফিলিয়া কি, এটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, এবং হেমোফিলিয়া এ অ্যান্ড বি দুটো সম্পর্কে আসলে জানতে চাই। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে জানবো। হিমোফিলিয়াও একটা রক্তের অসুখ, তবে এটা জন্মগত অসুখ। জেনেটিক কারণে হিমোফিলিয়া হয়। এটা হলে কি হয়, আমরা জানি যে আমাদের শরীর যে রক্ত, এটা লিকুইড ফর্মে থাকে, যেন এটা শরীরের ভিতরে সার্কুলেশন হতে পারে এবং অক্সিজেন ক্যারি করতে পারে। যদি এই রক্ত জমে যায় তাহলে কিন্তু আহ, এই সার্কুলেশনটা থাকবে না এবং অক্সিজেন ক্যারি করতে পারবে না। এটি একটি বিষয়। যেমন আম, আবার যদি রক্ত বেশি লিকুইড হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। কারণ আহ, জমাট বাঁধার যে ক্ষমতাটা থাকে শরীরের ভেতরে, সেই ক্ষমতা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, তাহলে কোনো কারণ ছাড়াই যে কোনো জায়গায় রক্তক্ষরণ হতে পারে। শরীরের যে কোনো জায়গা দিয়ে ছোটখাটো ইনজুরির কারণেই বিশেষ করে হয়। তা এই যে যে ছোটখাটো ইনজুরি অথবা স্পন্টেনিয়াস ব্লিডিং হয়, বন্ধ করে দুটো জিনিস। একটি হচ্ছে শরীরের প্লেটলেট, আর একটি শরীরের কোয়াগুলেশন ফ্যাক্টর বলে কিছু প্রোটিন থাকে। এই প্রোটিন গুলো রক্ত যেখানে ইনজুরি হয় সেখানে রক্ত জমাট বাড়তে সাহায্য করে এবং রক্তক্ষরণ বন্ধ করে। এই যে যে প্রোটিন আমি বললাম ফ্যাক্টর, তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকে, একটা ফ্যাক্টর 8 আর একটা ফ্যাক্টর 9। যদি কারো শরীরে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এর পরিমাণ কম থাকে, সাধারণত এটি জন্মগত কারণেই হয়। আমরা জানি যে এই ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 যে জিন তৈরিতে রেগুলেশনে সহায়তা করে, সেটি এক্স ক্রোমোজোমে থাকে। আর আপনারা জানেন যে এক্স ক্রোমোজোমটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা মায়েদের থেকে আসে। এই এক্স ক্রোমোজোমে যদি এই জিন ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 জিন কোনো কারণে ডিফেক্টিভ হয় অথবা অ্যাবসেন্ট থাকে,
তাহলে কিন্তু ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 তৈরি হবে না, অথবা কম পরিমাণে তৈরি হবে। যদি তাই হয় তাহলে যে ছোটখাটো ইনজুরি অথবা ইনজুরি ছাড়াই যে রক্তক্ষরণের প্রবণতা যেটা থাকে সেটাকে বন্ধ করা যায় না। ফলে শরীরে রক্তক্ষরণ হয়, বিশেষ করে বড় বড় জয়েন্টের মধ্যে রক্তক্ষরণ হয়, মাংসপেশির মধ্যে রক্তক্ষরণ হয়। এই যে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 ঘাটতিজনিত যে রক্তক্ষরণ, এটাই অ্যাকচুয়ালি হিমোফিলিয়া, এবং এটা হচ্ছে একটা জন্মগত রোগ। যদি ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমরা এটাকে ক্লাসিক্যাল হিমোফিলিয়া অথবা ফ্যাক্টর এ বলি, আর যদি ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি থাকে এটাকে আমরা ফ্যাক্টর বি বলি। ধন্যবাদ। আমি আবু জাফর স্যারের কাছে আসলে হেমোফিলিয়ার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবো, যেহেতু রোগীদের ফ্রিকোয়েন্টলি আসলে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন পড়ে, আপনার কাছে একটু বিস্তারিত জানবো। ধন্যবাদ। অ্যাকচুয়ালি হিমোফিলিয়ার জন্য আমরা ব্লাড ট্রান্সফিউশন দেই কথাটা ঠিক নয়। প্রফেসর মাহবুব রহমান যেটা বললেন যে এখানে রক্তের একটা ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, তো একসঙ্গে কারো দুটা থাকে না, হয়তো কারো ফ্যাক্টর 8 কম থাকে, আমরা তখন হিমোফিলিয়া এ বললাম, বা ফ্যাক্টর 9 যখন কম থাকে হিমোফিলিয়া বি বললাম। তো এই প্রত্যেকটা হিমোফিলিয়ারই তিনটা স্টেজিং আছে। একটা হলো যেটাকে আমরা বলি মাইল্ড ফর্মে, একটা মডারেট ফর্মে, আর একটা হলো সিভিয়ার ফর্মে। এটা ফ্যাক্টরের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। তো সাধারণত যারা মডারেট এবং সিভিয়ার গ্রুপ তাদেরকেই বিভিন্ন লক্ষণ নিয়ে আমাদের কাছে সাধারণত ডাক্তারদের কাছে আসে। আর যারা মাইল্ড ফর্মের এদের সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না, কারণ এরা খুব বেশি ইনজুরি যদি না হয় তাহলে এদের রক্তক্ষরণ হয় না। এখন হিমোফিলিয়ার এই ট্রিটমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা একটু দীর্ঘমেয়াদী। যেহেতু এটা জন্মগত রোগ, এই ফ্যাক্টরটা তার শরীরে থাকবে না। তো সো এই ফ্যাক্টরটা এটা এমন না যে একবার আমি ফ্যাক্টর দিলাম তাহলে সে পার্মানেন্টলি ভালো হয়ে যাচ্ছে, বরঞ্চ এটা লাইফ লং এটা ফ্যাক্টরটা দিয়ে যেতে হয়। তো যদি কোনো সাধারণত এই লক্ষণগুলো কখন শুরু হয়, যখন একটা বাচ্চা যখন সে ক্রল করতে শুরু করে, যখন হামাগুড়ি দিতে শুরু করে, তখন যে তার হাঁটু এবং হাতের মধ্যে যে প্রেশারটা ফিল করে, যারা হিমোফিলিয়া সিভিয়ার ফর্মে আছে তখন থেকেই তার এই জয়েন্ট ফুলা শুরু হয়। আমরা তখন শনাক্ত করতে পারি যে তার ব্লিডিং হচ্ছে জয়েন্টে, এবং আমরা খুব সহজেই ফ্যাক্টর এসএ করে এটা ডায়াগনোসিস করে ফেলি যে এটা হিমোফিলিয়া। তো ওয়ান্স হিমোফিলিয়া ইজ ডায়াগনোসড, তার লাইফ লং একটা ম্যানেজমেন্ট প্ল্যান আছে। ম্যানেজমেন্ট প্ল্যানটা কেমন? একটা হলো যে এটাকে প্রিভেন্ট করা যায় কিনা, যে ফার্দার কোনো ব্লিডিং যাতে না হয়। তো ফার্স্ট যখন আমাদের কাছে বাচ্চারা আসে সেই ছোট অবস্থায়, তখন আমরা তাকে ইমিডিয়েটলি ফ্যাক্টর দিয়ে তাকে রিপ্লেস করে আপাতত ব্লিডিংটাকে বন্ধ করে দেওয়া হলো। তখন স্বাভাবিকভাবেই প্যারেন্টসরা আমাদের কাছে কোশ্চেন করে যে পরবর্তীতে ডক্টর ব্লিডিং হবে কিনা। সেটার জন্য সাধারণত আমাদের কিছু প্রোফাইলেক্সিস সিস্টেম আছে, যে আমরা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা এটা আছে। সেটা বিভিন্ন ধরনের আছে, এত জটিলে আজকে আমি যাব না। সেটা হলো প্রতিরোধমূলক কেমন, যে আমি যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, একটা ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে যে সপ্তাহে 2 বার, সপ্তাহে 3 বার, অথবা সপ্তাহে 1 বার দিয়েও, এবং এখন নতুন কিছু প্রোডাক্ট আসছে যেগুলো আরো পরপর দিয়েও সেই ফ্যাক্টরগুলো যদি আমি মেনটেন করে যেতে থাকি আপ টু সার্টেন এজ, কতটুকু পর্যন্ত, অ্যাডোলেসেন্ট এজ পর্যন্ত, তাহলে তার নর্মাল অ্যাক্টিভিটিতে যে ফ্যাক্টরটা মেনটেন হবে, লো লেভেলে হলেও মেনটেন হবে, এবং ব্লিডিং টেন্ডেন্সিটা তার অনেকখানি কমে যাবে। এটা হলো একটা প্রোফাইলেক্সিস। আরেকটা হলো এর চলাকালীন সময়েও তার যদি ব্লিডিং হয় তাহলে সে বাসায় ফ্যাক্টর রেখে দিবে অলওয়েজ। যখনই কোনো ব্লিডিং হবে রোগী বুঝতে পারবে নিজেই, এবং তাকে শিখিয়ে দেওয়া হয় যে কিভাবে নিজে নিজেই ডাক্তারের কাছে আসার আগ মুহূর্তেই সে একটা ফ্যাক্টর পুশ করবে এবং পরবর্তীতে ডাক্তারের কাছে যাবে। আর আরেকটা হলো তার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, যে তাকে শিখে দিতে হবে যে কিভাবে তার চললে এই ব্লিডিং টেন্ডেন্সিটা কম হবে। তাহলে একটা হলো তার লাইফস্টাইল চেঞ্জ, একটা হলো তার প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট, আর একটা হলো ডিজিজ চলাকালীন সময়ে বা অতিরিক্ত ব্লিডিং হলে তার ম্যানেজমেন্টটা। আর এই ট্রিটমেন্ট চলাকালীন সময়ে তার কিছু কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, যেমন এগুলো জটিল ব্যাপার আছে। যেমন ফ্যাক্টরের এগেনস্টে এমন হয় যে একটা ফ্যাক্টর দিতে দিতে এটার এগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, ইনহিবিটর ডেভেলপ করে, তখন সেটার জন্য আবার স্পেসিফিক অন্য বিশেষ ধরনের ফ্যাক্টর দিয়ে এটাকে ম্যানেজ করা যায়। তাহলে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি যদি কোনো হিমোফিলিয়া কারো হয় তাহলে ফ্যাক্টর ডেফিসিয়েন্সিটা হলো তার ট্রিটমেন্ট, আর একটা হলো যাতে ভবিষ্যতে না হয় সেজন্য তার প্রোফাইলেক্টিক একটা ট্রিটমেন্ট, তার লাইফস্টাইল একটা চেঞ্জ। আর যদি কোনো কারণে কোনো ইনফেকশনস কমপ্লিকেশনস, তার কোনো ইনহিবিটর ডেভেলপ করে, ইনফেকশন বলতে বোঝাচ্ছি বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে
যেগুলো আমরা ব্লাড প্রোডাক্ট থেকে যেগুলো আমরা পেয়ে থাকি, ক্রায়োপ্রিসিপিটেট বা প্লাজমা, সেগুলো যদি বেশি দেওয়া হয়, বা কিছু কিছু ফ্যাক্টর যেগুলো লাইফিলাইজ থাকে না, তো সেগুলোতে হয় কি বিভিন্ন ধরনের ভাইরাস, হেপাটাইটিস বি, সি, এইচআইভি সংক্রমিত হতে পারে। তো এরকম ধরনের কমপ্লিকেশন হলে তার জন্য স্পেশাল ট্রিটমেন্ট দরকার হয়। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে একটু জানতে চাইবো যে আসলে এই রোগের সহজলভ্যতা কিভাবে সম্ভব, কিভাবে নির্ণয় করা সম্ভব, খরচটা আসলে কীরকম? একেবারে সংক্ষেপে আমি এই ৩টি প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই হেমোফিলিয়া নিয়ে। হিমোফিলিয়া ট্রিটমেন্ট যেমন সিভিয়ারিটির উপরেই অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা নির্ভর করে। যদি খুব বেশি সিভিয়ার হয়, ফ্যাক্টর ডেফিসিয়েন্সি খুব বেশি থাকে, তাহলে তাকে রেগুলার ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট ইনজেকশন দিতে হবে। এই 8 ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট এটা আমাদের দেশে অ্যাভেলেবল। আমাদের দেশে কয়েকটি হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার আছে, যেমন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে একটা এইচটিসি সেন্টার বলে হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার, ঢাকা মেডিকেল কলেজে আছে। সেই সব জায়গায় গেলে, এছাড়াও বাংলাদেশে হিমোফিলিয়া ফাউন্ডেশন আছে, তাদের ওখানে গেলেও এই ফ্যাক্টর গুলো পাওয়া যায়। তো যেহেতু এই রোগী খুব কমন না, আবার একেবারে রেয়ারও না, সেই জন্য এই রোগীদের যদি কখনো ব্লিডিং হয়, তাহলে এই সেন্টারগুলোতে আসলে তারা সহজে treatment পেতে পারে। এর বাইরে যেমন ক্রায়োপ্রিসিপিটেট, তারপরে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এগুলো এখন অ্যাভেলেবল, এগুলো দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করা যায়। জি, ধন্যবাদ। আমি আবু জাফর স্যারের কাছে একটু জানতে চাইবো যে স্বাভাবিক এবং প্যান্ডেমিক সিচুয়েশনে লিম্ফোমা ও অন্যান্য হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির রোগীদের আসলে মুভমেন্টটা আসলে কেমন হবে, যদি একটু পরিষ্কার করেন। মুভমেন্ট আমি যেটা আগেই বলেছি, যে মুভমেন্ট বলতে বোঝাচ্ছেন আপনি ডাক্তারের কাছে আসা যাওয়াটা, এটাই তো? জি। সরি। তো এটা হলো যে কারো যদি নতুন কোনো লিম্ফোমা ধরা পড়ে, তো তার বসে থাকার কোনো স্কোপ নেই লিম্ফোমার ক্ষেত্রে, আমি বলবো, যেহেতু লিম্ফোমা জিজ্ঞাসা করেছেন। কারণ লিম্ফোমার একটা তার প্রগনোসিস ডিপেন্ড করে তার স্টেজিং এর উপরে। তার ইনিশিয়াল যদি ধরা পড়ে, আর্লি স্টেজ যদি হয়, তাহলে তার সাকসেস রেটটা অনেকটা বেশি। তার কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি বা ইমিউনোথেরাপি যেটি আমরা দেই, সেটার পরিমাণটা বা ডিউরেশনটা কম দিতে হয়, যেটাকে আমরা কেমো সাইকেল হিসেবে উল্লেখ করি। আর কেউ যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, তার ট্রিটমেন্টটা অনেক লম্বা হয়, তার সাকসেস রেটটাও সেই তুলনায় কমে যায়। তো লিম্ফোমা যদি কোনো ডায়াগনোসিস কারো ধরা পড়ে, এই প্যান্ডেমিক সিচুয়েশনেও আমি মনে করি না যে তার কোনো ডিলে করা উচিত এবং তার ট্রিটমেন্টে কোনো ব্যত্যয় হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হলো, লিম্ফোমার ট্রিটমেন্ট তো পুরোটাই ডে কেয়ার বেসিসে হয়। এটার জন্য ভর্তি হয়ে থাকতে হয় না হসপিটালে। সো এটা ইজিলি এটা নেওয়া যায়। তো এক্ষেত্রে সাধারণ মানুষের তুলনায় বা অন্য যে কোনো সময়ের তুলনায় এই প্যান্ডেমিক সিচুয়েশনেও তার দেরি করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ধন্যবাদ। আমি মাহবুব স্যারের কাছে জানবো যে আমরা একটা বিষয় দেখছি যে বিশেষ করে ক্যান্সারের রোগীরা বিভিন্ন প্রাইভেট পাবলিক হাসপাতালে চিকিৎসা নিতে এক ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। যদিও সব রোগীদের ক্ষেত্রেই তারা কোভিড আক্রান্ত কিনা সেটি বারবার আসলে দেখা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ক্যান্সার হাসপাতালে কিংবা এই ধরনের রোগীরা যেখানে যাচ্ছেন, তারা কিন্তু এটির প্রতিবন্ধকতার শিকার আরও বেশি হচ্ছেন। এই সময়ে আসলে রোগীরা কোথায় কিভাবে সেবা পাবেন, বিষয়টি আপনার কাছে জানবো। দেখুন, এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে ক্যান্সার পেশেন্টদের কিভাবে ম্যানেজমেন্ট দেওয়া হবে, কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে, সে ব্যাপারে কিন্তু অনেক সোসাইটি আছে, মেডিকেল সোসাইটি, তাদের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে। যেমন আমরা হিমাটোলজিক্যাল যে ক্যান্সার গুলো, সেগুলো ম্যানেজ করার জন্য প্যান্ডেমিক সিচুয়েশনে আমেরিকান সোসাইটি অফ হিমাটোলজি অথবা ইউরোপিয়ান হিমাটোলজি অ্যাসোসিয়েশন, তাদের গাইডলাইন ফলো করি। এছাড়া আমাদের দেশেও যেমন বাংলাদেশ ক্যান্সার সোসাইটিও একটা গাইডলাইন তৈরি করেছে। এই গাইডলাইনে কিন্তু বলা আছে যে যে কোনো ক্যান্সার রোগী, শুধুমাত্র হিমাটোলজিক্যাল ক্যান্সার না, যে কোনো ক্যান্সার রোগীর ট্রিটমেন্ট করতে গেলে তাকে কিন্তু কোভিড টেস্ট করে তারপরে ট্রিটমেন্ট শুরু করতে হবে। যতবার প্রয়োজন ততবারই তার কোভিড টেস্ট করে ট্রিটমেন্ট কেন করতে হবে, একটি জিনিস বুঝতে হবে যে দেখা গেছে যে ক্যান্সারে আক্রান্ত রোগীরা কোভিডে যদি আক্রান্ত হয়, তাদের সিভিয়ারিটি খুব বেশি হয়, তাদের আইসিইউতে যাওয়ার সংখ্যা বাড়ে, তাদের অ্যাসিস্টেড ভেন্টিলেশন বেশি লাগে এবং তাদের মর্টালিটিও বেশি হয়। কেন হয়? কারণ রক্তের ক্যান্সারে আক্রান্ত অথবা অন্য যে কোনো ক্যান্সারে আক্রান্ত রোগীদের তাদের ইমিউনিটি কম থাকে, রোগের কারণে কম থাকে, ট্রিটমেন্টের কারণে কম থাকে, তাদের অন্যান্য রোগ থাকে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বেশি বয়স্কদের ক্যান্সার হয়,
তাদের সেই সব কারণে ইমিউনিটি কম থাকে, যার কারণে কোভিড এর সিভিয়ারিটিও খুব বেশি থাকে। এই জন্যই কোভিড টেস্ট করে তাদেরকে ট্রিটমেন্ট করতে হয়। আর আমাদের ক্যান্সার হসপিটালে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমাদের ৩ ধরনের রোগী আসে। একটা নতুন রোগী আসে, কিছু রোগী ট্রিটমেন্ট নিচ্ছে তারা আসে, কিছু ফলো আপ। এখন নতুন রোগী যে রোগী ক্যান্সার হয়েছে ইমার্জেন্সি, তাকে তো আর কোভিড টেস্টের জন্য বসে থাকলে চলবে না। এজন্য কিন্তু আমরা ভর্তি করি রোগী, ভর্তি করার পরে টেস্ট করি, টেস্ট করে তারপরে তার ট্রিটমেন্ট শুরু করি। আর কিছু রোগী যেগুলো ডিলে করা যায়, ডিফার করা যায় অথবা ওষুধ মডিফাই করা যায়, তাদের ক্ষেত্রে আমরা কখনো কখনো মনে করেন লিম্ফোমা ট্রিটমেন্ট 21 দিন পর পর একটা একটা করে কেমোথেরাপি সাইকেল দিতে হবে। 4টা সাইকেল হয়ে গেছে, আরো 2টা সাইকেল বাকি আছে। তার যদি প্রয়োজন হয় তাকে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ দেরি করলে কোনো অসুবিধা নাই। কিছু লিম্ফোমা আছে যেমন ফলিকুলার লিম্ফোমা, সেই ধরনের লিম্ফোমা গুলোকে এমনকি ট্রিটমেন্ট না দিলেও চলে, অবজারভেশন ওয়াচ অ্যান্ড ওয়েট করা চলে। তো আমরা কেস বাই কেস আমরা এটাকে সিদ্ধান্তগুলো নিয়ে থাকি, ট্রায়াল করি। ট্রায়াল করার পরে দেখি রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোনই রাখি। কিছু পেশেন্টকে তাৎক্ষণিক ভর্তি করি, তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্ট দেই। কিছু পেশেন্টকে রেফার করি, ডিলে করি। কিছু পেশেন্টের ডোজ মডিফিকেশন করি, ড্রাগ মডিফিকেশন করা হয়। কিছু পেশেন্টের ট্রিটমেন্ট বন্ধ রাখা হয়। এইভাবেই আমরা অ্যাকচুয়ালি ক্যান্সার পেশেন্ট গুলো ক্যান্সার হসপিটাল, আমাদের হাসপাতালে কিন্তু সব ধরনের ক্যান্সার রোগীর ট্রিটমেন্ট চলছে। এবং আপনি যেটা বললেন প্রতিবন্ধকতা শিকার, আমরা কিন্তু চেষ্টা করছি যে এই প্রতিবন্ধকতা গুলো কাটিয়ে উঠে কিভাবে আমরা রোগীদেরকে ভালো সেবা দিতে পারি। হুম, ধন্যবাদ। যেমন তারপরে আমাদের এখানে জি, ক্যান্সার হসপিটালে আমরা কিন্তু সব রোগীদের একটা কমপ্লেইন ছিল যে তারা কোভিড টেস্ট করার জন্য বিভিন্ন সেন্টারে গিয়ে হয়রানির শিকার হন। আমরা সেই জন্য আমাদের হসপিটালে আমরা কালেকশন সেন্টার খুলেছি এবং সব রোগীর আমরা কালেকশন করি এবং আমাদের লোক দিয়ে আমরা সেন্টারে এই টেস্ট গুলো পাঠিয়ে দিই। এই আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ফলাফলগুলো আসলে কতদিনের মধ্যে পাওয়া যাচ্ছে, যে আপনাদের কাছে যে পরীক্ষার জন্য স্যাম্পল যারা দিচ্ছেন সেটি কি খুব দ্রুততম সময়ের মধ্যে পাচ্ছেন কিনা রোগীরা? হ্যাঁ, আমাদের এখানে প্রতিদিন গড়ে 50 জনের মতন, 40 থেকে 50 জনের মতন স্যাম্পল কালেকশন হয় এবং আমাদের পোর্টার আছে। পোর্টার এই স্যাম্পল কালেকশনের পরে আহ, নিয়ে যায় নিপসমে এবং নিপসমে টেস্ট করে এটা পরের দিনে আমরা কিন্তু এই রিপোর্ট পেয়ে যাই। এটা খুব একটু দেরি হয় না এবং রোগীদেরকে কোথাও যেতেও হয় না রিপোর্ট কালেকশনের জন্য। রোগীরা আমাদের এখান থেকেই কালেক্ট করে, আমাদের পোর্টার নিয়ে যায় এবং ওই পোর্টারই আবার রিপোর্ট গুলো নিয়ে আসে। আচ্ছা, ধন্যবাদ। আমি ডাক্তার আবু জাফরের কাছে আসলে জানতে চাইবো যে ডায়াগনোসিসের সুবিধাটা আসলে এখন কোথায় কোথায় পাচ্ছেন রোগীরা, এবং এটি ছাড়াও ঢাকার বাইরে রোগীদের আসলে চিকিৎসা কতটুকু নিশ্চিত করা সম্ভব হচ্ছে, এটি নিশ্চিত করা আসলে কিভাবে যায়? এটা একটা জটিল প্রশ্ন করলেন আর কি, এই অল্প জি, সময়ের সামনে রেখে। জি, জিনিসটা হলো যে ডায়াগনোসিসের সেবাটা কোথায় পাওয়া যাচ্ছে, এটা তো আমি আমি মনে করি যে সরকারি লেভেলে আছে, প্রাইভেট লেভেলে ওটা আছে। তবে ক্যান্সার চিকিৎসা বলতে যেটা বোঝায় সঠিক ডায়াগনোসিস, আমি যদি লিউকেমিয়ার কথা বলি, এটা শুধুমাত্র ঢাকাতেই লিমিটেড। কারণ আমরা আচ্ছা, জানি যে এটা কনফার্ম করার জন্য ইমিউনোফেনোটাইপিং দরকার হয়। তো এটা এখন গভর্নমেন্ট লেভেলে কতটুকু আছে আমি জানি না। প্রাইভেট লেভেলে এভারকেয়ার হসপিটালে এটা 24 আওয়ার্স চালু আছে। আর লিম্ফোমা বা সলিড যেগুলো আছে সেগুলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে করতে হয়। সেটাও কয়েক জায়গায় হচ্ছে, কিছু পার্সোনাল মানে কিছু ডায়াগনস্টিক সেন্টারে হচ্ছে এবং কর্পোরেট লেভেলের বড় বড় হসপিটালগুলোতেও হচ্ছে। আর ঢাকার বাহিরের কথা হলো যে এটা আমার মনে হয় যে ম্যান পাওয়ারের শর্টেজ আছে। তার ফলে স্কিলড ম্যান পাওয়ারের ফলে আমাদের ক্লিনিশিয়ানরা আছেন কিন্তু ডায়াগনস্টিক সাইডটা সেটা উইক আছে। তো এটা আমাদের একটা ড্রব্যাক। এটা 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 সারা দেশে এটা নেই। ফলে ডায়াগনোসিস করতে হলে তাদেরকে ঢাকায় আসতে হচ্ছে। হুম। আচ্ছা, ধন্যবাদ। আমি ডাক্তার মাহবুবুর রহমানের কাছে জানতে চাইবো যে এই যে ক্যান্সারের বিভিন্ন ধরনের ক্যান্সারের যে পেশেন্টগুলো আছেন তারা তাদের আসলে এই পুরো সময়টাতে আক্রান্ত হবার পর মানে কোন কোন ভুলগুলো আসলে তারা করে থাকেন বলে আপনার কাছে মনে হয়েছে একজন চিকিৎসক হিসেবে? দেখুন, আমাদের দেশের ক্যান্সার চিকিৎসা, বিশেষ করে ব্লাড ক্যান্সার চিকিৎসা, শুধু ব্লাড ক্যান্সার না, যে কোনো ক্যান্সার চিকিৎসার অর্থনৈতিক অবস্থাটা একটা বিরাট প্রতিবন্ধকতা হিসেবে আমি দেখি। আমাদের হসপিটালে যে রোগীগুলো আসে বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত রোগীরা এই রোগীগুলো আসে। আমি এভার কেয়ারের কথা বলছি না, স্কয়ার হসপিটাল, সেখানে উচ্চবিত্তরা যান, এডুকেটেড
লোকজনগুলোই যান, তাদেরকে বোঝানো সহজ, তাদের টাকা পয়সার সমস্যা নেই, যা বলা হয় তা করতে পারে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা আসে, এদের এডুকেশন লেভেলও কিন্তু খুব কম। আমরা কাউন্সেলিং করি, তারপরেও ঘাটতি থেকে যায়। তো বিশেষ করে অর্থনীতি, যে টাকা পয়সার একটা ব্যাপার আছে, আমরা এইখানে আমাদের হাসপাতালে ঔষধ সরবরাহ করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো হয়তো ঔষধের অপ্রতুলতা থাকে, তখন তাদেরকে ওষুধ কিনতে হয়। এই ওষুধ কিনতে গিয়ে ওষুধের দাম তো কম না, এই ওষুধ কিনতে গিয়ে দেখা যায় যে 3 সপ্তাহ পর পর তাকে কেমো দিতে হবে, এইটা হয়তো সে ঠিক মতন আসে না, অনিয়ম করে ফেলে, ইরেগুলার হয়ে যায়। কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টের নিয়মানুবর্তিতা মেনে চলাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি ক্যান্সার নিরাময় করতে চায়। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমাদের দেশে রোগীরা অনেক সময় প্রাথমিক স্তরে আসে না, লেট করে আসে। এখানে সেখানে ঘুরে দেখা যায় যে স্টেজ 3, 4 না, লিম্ফোমা যদি ফার্স্ট স্টেজে আছে আর স্টেজ 1-এ যদি আসে, তাহলে তার ট্রিটমেন্ট করলে যে ফল পাওয়া যাবে, স্টেজ 3 এবং 4-এ আসলে নিশ্চয়ই সেই ফল পাওয়া যাবে না। অনেক রোগী দেরি করে আসে, এটাও একটা প্রতিবন্ধকতা। আর একটা বিষয় আছে যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা দেখেছি যে গরিব রোগী অনেক সময়, আমি নিজে দেখেছি যে বিশেষ করে আমাদের, আমি জানি না, আমাদের আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে, দেখা যায় যে ক্যান্সার ছেলেদের মধ্যে মেয়েদের তুলনায় প্রায় দ্বিগুণ। তো মেয়েরা বোধহয় একটু নেগলেক্টেড হয় কিনা আমি এটা ঠিক বলতে পারবো না, তবে আমার কাছে এটা এটা দিস ইজ টোটালি অ্যাবসলিউটলি মাই ওপিনিয়ন, যে তাদের বেলায় হয়তো একটা নেগলিজেন্সি আমি লক্ষ্য করে দেখেছি, বিশেষ করে গরিব মানুষদের মধ্যে। যে অনেক সময় দেখেছি যে হাজবেন্ড মেয়েকে ভর্তি করে চলে গেছে তার ওয়াইফকে, তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায় না। একটা পরীক্ষা নিরীক্ষা করতে বললে তার অ্যাটেন্ডেন্টকে খুঁজে পাওয়া যায় না। এই এই জিনিসগুলো ছেলেদের মধ্যে কম। এটা হয়তো সার্বিক চিত্র নাও হতে পারে, কিন্তু আমাদের এখানে আমি এই জিনিসগুলো দেখি। অর্থাৎ অর্থনৈতিক একটা প্রতিবন্ধকতা, তারপরে শিক্ষাগত আহ যে যোগ্যতা, সেটার কারণে তারা বুঝতে পারে না যে কখন আসতে হবে, কোন পর্যায়ে আসতে হবে, এবং আহ যে সামাজিক যে একটা বিষয় আছে সেটাকেও আমরা একেবারে খাটো করে দেখতে পারি। হুম। ধন্যবাদ। আমি ডাক্তার আবু জাফরের কাছে জানতে চাইবো যে এই বাস্তবতায় টেলিমেডিসিনের বেশ প্রসার ঘটেছে। আমরা রাজধানীর বাইরেও চিকিৎসা রোগীদেরকে সেবা দেবার ব্যাপারটা আসলে দেখতে পাচ্ছি। আর ক্যান্সার চিকিৎসা একেবারেই বলা যায় যে এটি একটি রাজধানী নির্ভর সেবা। যদিও বিভাগীয় পর্যায়ে এখন বিভিন্ন ধরনের হাসপাতাল তৈরি করার ব্যাপারে বা প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এইভাবে চেষ্টা অব্যাহত আছে। কিন্তু এই টেলিমেডিসিন দিয়ে ক্যান্সার রোগীদের যে আর্লি ডায়াগনোসিসের জন্য আসলে কোনো রকম সুবিধা তৈরি করা যায় কিনা আসলে প্রত্যন্ত অঞ্চলে, মানে এটি একটি ভালো মাধ্যম হতে পারে কিনা, আদৌ সম্ভব কিনা আপনার কাছে জানবো। আচ্ছা, ধন্যবাদ। এটার দুটা দিক আছে। এটার জিনিসটা হলো যে কতটা এফিশিয়েন্টলি আমি এই কাজটা করতে পারছি, সেটার উপর ডিপেন্ড করে হলো এটার সাকসেস রেট। যেমন যদি একজন পেশেন্ট চিটাগংয়ে থাকেন, তো পেশেন্ট তো নিজে চিন্তা করেন না বা নিজের পক্ষে বোঝা সম্ভব না যে তার কোনো ব্লাড ক্যান্সার বা ব্লাড ডিজিজ হয়েছে। ডেফিনেটলি উনি একজন ডক্টরের আন্ডারে আছেন। তো আমাদের যদি ট্রান্সপোর্ট সিস্টেম যদি আমরা রাখতে পারি, তাহলে এই স্যাম্পলটা কিন্তু আমার কাছে পৌঁছে দেওয়াটা খুব কঠিন ব্যাপার নয়। সেক্ষেত্রে টেলিমেডিসিন করে আমাদের কাছে একটা কনসালটেশন নিলে আমি যদি তাকে বলি যে এই স্যাম্পলটা এই টেস্টের জন্য এই জায়গা থেকে করে নিয়ে আসেন, তারপরে আমরা কিন্তু সেই ডায়াগনোসিসটা করতে পারি। আবার সেই ডায়াগনোসিসের পরে আমি তাকে এটুকু বলে দিতে পারি যে আপনার ইমিডিয়েটলি এই করা উচিত। তো এটা হলো এইটুক হেল্প ডায়াগনোসিসের ক্ষেত্রে করা যেতে পারে। কিন্তু ওয়ান্স ডায়াগনোসিস ইজ মেড, দ্য পেশেন্ট হ্যাজ টু কাম ফিজিক্যালি। আদারওয়াইজ এটার ট্রিটমেন্টটা বাসায় বসে থেকে হবে না। তাকে হসপিটালে আসতে হবে। একটা পেশেন্টের ব্লিডিং হচ্ছে, তো ওই পেশেন্ট তো বাসায় বসে থেকে হবে না। একটা পেশেন্টের জ্বর ভালো হচ্ছে না, সে বাসায় থেকে হবে না। একটা পেশেন্টের ব্যথা সারতেছে না, রাত্রে ঘুমাতে পারছে না, তাকে বাসায় থেকে হবে না। টেলিমেডিসিনে ফলো আপ গুলা করা যেতে পারে, বাট নতুন ডায়াগনোসিস এবং অ্যাক্টিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা বাসায় থেকে সম্ভব নয়। এইটুক যেটা হয় যে একজনের অনেক ক্ষেত্রেই আমরা দেখি বিভিন্ন কারণে যে সাধারণ যে সমস্যাগুলো আছে, যাদের নাকি রক্ত শূন্যতায় ভুগতেছে, যাদের প্লেটলেট কাউন্ট বিভিন্ন মেশিনে কম পাচ্ছে, তারা টেলিমেডিসিন করে আমরা বলে দিতে পারি যে এই রিঅ্যাসুরেন্সটা দিতে পারি এইটা। অথবা যারা কিছু বিনাইন ডিজিজ গুলা, মানে নন মেলিগন্যান্ট ক্যান্সার না এরকম সমস্যায় ভুগতেছে, সেটা টেলিমেডিসিনে সম্ভব। আর ক্যান্সারের ক্ষেত্রে ফলো আপ গুলা, বাট অ্যাক্টিভ কোনো ক্যান্সার হলে তাকে টেলিমেডিসিন করা যাবে, তাকে আসতে হবে। ধন্যবাদ। আমি ডাক্তার মাহবুবুর রহমানের কাছে এবার জানবো যে আসলে আধুনিক চিকিৎসা, আমরা সব ক্ষেত্রেই বলছি যে আধুনিক চিকিৎসার প্রসার ঘটছে,
ক্যান্সার রোগের ক্ষেত্রে আধুনিক চিকিৎসার প্রসার কতটা ঘটেছে, আমরা আসলে কোন জায়গায় আছি, কোথায় আসলে যেতে চাই, আম, সেই স্টেজটি ধাপটি আসলে আপনার কাছে জানতে চাই আমি। আপনি যথার্থই বলেছেন যে ক্যান্সার চিকিৎসার কিন্তু একটা বিশাল একটা পরিবর্তন ঘটে গেছে। আগে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করা হতো, রেডিয়েশন থেরাপি দিয়ে চিকিৎসা করা হতো, যে ক্যান্সার ট্রিটমেন্টের যে সিস্টেম গুলো আছে, হরমোন থেরাপি দিয়ে চিকিৎসা করা হতো। ইদানিং কালে আমরা প্রিসিশন মেডিসিন নিয়ে একটা কথা বলছি। প্রিসিশন মেডিসিনটা কি, যে ক্যান্সার কি কারণে হয় সেটি যদি আমরা একদম নির্দিষ্টভাবে জানতে পারি, তাহলে সেই জায়গাটাকে টার্গেট করা হয়। টার্গেট করে যদি আমরা ওটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে হয়তো ক্যান্সারটা নির্মূল করা সম্ভব। এই যে প্রিসিশন মেডিসিন, এই প্রিসিশন মেডিসিনের অংশ হিসেবে টার্গেটেড থেরাপি এসছে, স্মল মলিকুলার থেরাপি এসছে, যেমন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া টাইরোসিন কাইনেজ ইনহিবিটর একটা ওষুধ, এটা এই ধরনের আরো অনেক কারণ দেওয়া যেতে পারে। এটি একটি বিষয়। রিসেন্টলি ইমিউনোথেরাপি নিয়েও অনেক দূর কিন্তু এগিয়ে গেছে বিশ্ব, যেমন কার টি সেল থেরাপি, ইমিউনো কনজুগেট থেরাপি, আমরা বলছি যে চেক পয়েন্ট ইনহিবিটরস, এই জিনিসগুলো। তা আমাদের দেশে কিন্তু এগুলো এখনো আসেনি। এগুলো এখনো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আছে। এগুলো অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। আমাদের দেশে আরো কিছু অপেক্ষা করতে হবে। তবে একটি ট্রিটমেন্ট আমাদের দেশে চালু হয়েছে, ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ করছেন, যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এটি কিন্তু ক্যান্সার নিরাময়ের এক অন্যতম চিকিৎসা। অটোলোগাস এবং অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হয় আমাদের বেশ কয়েকটি সেন্টারে চালু হয়েছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ, তারপরে এভার কেয়ারে হচ্ছে, এছাড়া আহ আজগার আলীতে হচ্ছে, ঢাকা কম্বাইন্ড মেডিকেল কলেজ হসপিটালে, মিলিটারি হসপিটালে হচ্ছে। এই 4টি জায়গায় এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এটা আমি বলবো যে হিমাটোলজিক্যাল ক্যান্সার ট্রিটমেন্টের এক ধাপ অগ্রগতি আমি বলবো, কিন্তু আমাদের অনেক দূর যেতে হবে। যেটা বলছেন আবু জাফর সালে, যেটা বলেছেন যে আমাদের ডায়াগনোসিসে এখনো আমাদের দুর্বলতা আছে। এই দুর্বলতা কাটিয়ে বিশেষ করে যে ফ্লো সাইটোমেট্রি, ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেটিক টেস্ট, যেগুলো জেনেটিক টেস্ট, মলিকুলার টেস্ট, এগুলো কিন্তু দুর্বলতা এখনো আমাদের দেশে ইমিউনোফেনোটাইপিং, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি হচ্ছে, কিন্তু সাইটোজেনেটিক্স খুব সীমিত আকারে হচ্ছে, কিন্তু এটা আরো বেশি হওয়া দরকার। আর ড্রাগ অ্যাভেলেবিলিটি, যে যে ওষুধগুলো দিয়ে আমরা চিকিৎসা করব, আমরা ডায়াগনোসিস করলাম, আমরা বুঝতে পারছি যে এই রোগের এই চিকিৎসা দরকার, সেই ওষুধ যদি না থাকে, তাহলে তো ডায়াগনোসিস করে আমি ফল দিতে পারবো না, ভালো ফল দিতে পারবো না। এখন আমাদের দেশে অনেকগুলো কোম্পানি দেশীয় প্রোডাক্ট, বিশেষ করে সাইটোটক্সিক ড্রাগস, এইগুলো তৈরি করছে। কিছু ইমিউনোথেরাপির জন্য যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করছেন। কিছু 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 কোম্পানি টার্গেটেড থেরাপিও, যেমন টাইরোসিন কাইনেজ ইনহিবিটরস, এই ধরনের ওষুধ তৈরি করছেন, কিন্তু আরো দরকার, আরো অনেক অনেক ওষুধ দরকার, এবং এগুলো দাম কমানো দরকার। বাইরে থেকে যে ওষুধগুলো আসে সেগুলোর অনেক দাম, আমাদের দেশে দাম একটু কম, কিন্তু এদের মান বজায় রাখতে হবে এবং দাম আরো কমানো দরকার, যেন রোগীর আয়ত্তের মধ্যে থাকে, নাগালের মধ্যে থাকে। যদি নাগালের মধ্যে থাকে, তাহলে হয়তো সঠিক চিকিৎসা আমরা সঠিকভাবে দিতে পারবো। ধন্যবাদ। আমি ডাক্তার আবু জাফরের কাছে একটু ভিন্ন প্রসঙ্গে একটু জানতে চাই যে এই প্যান্ডেমিকে মেডিকেল ট্যুরিজমের আসলে কি অবস্থা, আপনার অভিজ্ঞতা জানবো। মেডিকেল ট্যুরিজম আমাদের দেশের একটা বড় বাধা ট্রিটমেন্টের ক্ষেত্রে বা সম্প্রসারণের ক্ষেত্রে, সেটা হলো যে আমাদের রোগীদের মানসিকতা। এটা ঠিক যে আমাদের এই ক্যান্সার ট্রিটমেন্ট আমরা যেটা আজকে অফার করতে পারছি, সেটা কিছুদিন আগেও ছিল না। এই গত 5-7 বছর বা 1 দশকে যতটা উন্নতি হয়েছে, এর আগে এটা খুব লিমিটেড পর্যায়ে ছিল। তো ফলে আমাদের দেশের রোগীদের একটা টেন্ডেন্সি ছিল যে বাইরে চলে যাওয়া। ক্যান্সার ওয়ান্স ডায়াগনোসড, যে হ্যাঁ আমাকে বাইরে চলে যেতে হবে, এই টেন্ডেন্সিটা এখনো অনেক ক্ষেত্রে এটা বিরাজ করছে। তো আমি মনে করি যে এই করোনা প্যান্ডেমিকে, যেখানে সমস্ত ভিসা বন্ধ, ফ্লাইট বন্ধ আছে, তো এটা আমাদের ডক্টরসদের জন্য একটা বিরাট অপরচুনিটি, আমাদের কম্পিটেন্সিটা শো করা, যে না সিঙ্গাপুর, থাইল্যান্ড বা ইন্ডিয়াতে যারা যেতেন, তাদের চিকিৎসাটা আমরা এখানে দিতে পারছি। আমি আমার পার্সোনালি বলবো যে আমি অনেক রোগী এখন পাচ্ছি যারা নাকি আগে হয়তো বাইরে এটা যেতেনি, এখন তারা বলেই আসছেন যে আমরা আসলে যাওয়ার উপায় নেই, এই জন্য আসছি। তো কিছুদিন পরে কিন্তু তারা অনেকেই স্বীকার করছে যে না, এটা না গেলেও হতো।
তবে আমি বলবো যে এটার ক্ষেত্রে সবার দায়িত্ব আছে। এটা যদি আমাদের এই রোগীদের যদি কনফিডেন্সটা না আসে, তাহলে এটা আমাদের থামবে না। একসময় কার্ডিয়াক বিভিন্ন প্রসিডিউর এর জন্য, নরমাল স্টেন্টিং এর জন্য আমরা বাইরে যেতে হতো। এখন আমাদের জনসচেতনতা হয়েছে এবং এটার এভেইলেবিলিটি ডিস্ট্রিক্ট লেভেলেও হয়েছে। সো আমরা এখন হার্টের ছোটখাটো কাজের জন্য আমরা বাইরে যাই না। একটা শ্রেণী আছে যারা সবসময় যাবে, যারা জ্বর কাশি হলেও চলে যায়। বাট ওভারঅল আমি জেনারেল ইয়ার কথা বলছি। তারা এখন তাদেরকে এখন আমরা পাচ্ছি। এখন দায়িত্বটা হয়ে গেল আমাদের, যেন আমাদের এই কম্পিটেন্সিটা শো করা, যেন যখন আবার একসময় যখন প্যান্ডেমিক ওভার হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন যাতে ওরা মনে করে না যে না বাহিরে গিয়ে এর চেয়ে ভালো চিকিৎসা পাবো। কিন্তু তো এটা আমাদের আমি মনে করি আমি সাথে এটিও জানতে চাইবো যে এই ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যতটুকু আধুনিকতার জায়গায় পৌঁছেছি অথবা আধুনিক চিকিৎসা যতটুকু আমরা দিতে পারছি, আশেপাশের কোনো দেশ থেকে কি কেউ আমাদের দেশে আসছে চিকিৎসা নিতে? এরকম কোনো অভিজ্ঞতা আপনাদের আছে কিনা? হ্যাঁ, আমার পার্সোনালি আছে। আমার হসপিটালে সোমালিয়ান পেশেন্ট, আমরা ২ জন পেশেন্টের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেছি এই করোনা চলাকালীন সময়ে। আমাদের বেশ কয়েকজন ফরেনারকে আমরা ক্যান্সার থেরাপি দিয়েছি। আমাদের একটি দেশ গতকালকেও আমার সাথে যোগাযোগ করেছে, যদি ফ্লাইট চালু হয় তারা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য আমার সেন্টারে আসতে আগ্রহী। কারণ এই যত কিছুই হোক, আমাদের এখনো ম্যান পাওয়ার বা আমাদের যে ট্রিটমেন্ট কস্ট, এটা আশেপাশের যেকোনো দেশের তুলনায় এটা প্রায় অর্ধেক, এবং যারা একটু ডেভেলপ তাদের তুলনায় ১০ ভাগের ১ ভাগ বা ৬ ভাগের ১ ভাগ। তো এটা আমাদের একটা বিরাট স্কোপ। আমি মনে করি যে ক্যান্সার ট্রিটমেন্টটা, বিশেষ করে বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা যদি আমরা ওপেন করতে পারি, তাহলে শুধু আমাদের দেশের রোগী আমাদের দেশে থাকবে তা নয়, আশেপাশের দেশ থেকেও তারা আসবে। হ্যাঁ, এটা 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 ধন্যবাদ। খুবই ভালো খবর, আশার খবর যে আমাদের কাছেও রোগীরা আসছেন। আমি শেষ প্রশ্নটি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছেই জানবো যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, আমরা এটিকে বলছি নিউ নরমাল লাইফ। এই সময়ে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির রোগীদের ম্যানেজমেন্টটা আসলে কেমন হবে একটু সংক্ষেপে আপনার কাছে জানবো। হিমাটোলজিক্যাল ক্যান্সার যে রোগে তাদের ম্যানেজমেন্টের খুব একটা পরিবর্তন হবে না, কারণ অনেক হিমাটোলজিক্যাল ক্যান্সার আছে যেগুলো একেবারেই নিরাময়যোগ্য। যে রোগীগুলো নিরাময় করা সম্ভব, একটা ক্যান্সার নিরাময় করা সম্ভব, সেখানে কিন্তু ট্রিটমেন্ট কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। যেহেতু কোভিড আমরা ওভারকাম করে যাব ইনশাল্লাহ, সেই জন্য আমাদের ট্রিটমেন্ট আগের মতোই চলবে। এবং আমরা আমাদের দেশে যে ট্রিটমেন্ট দেই, সেই ট্রিটমেন্ট কিন্তু আমরা আমাদের মতো করে যে করি সবসময় তা না, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করেই করি। বিশ্বের অন্যান্য দেশে, সিঙ্গাপুর বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, সেখানে যে ধরনের প্রোটোকল ব্যবহার করা হয় আমরাও ঠিক একই প্রোটোকল ব্যবহার করি, একই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। সব ক্যান্সারেরই আমরা একই ধরনের ট্রিটমেন্ট, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোটোকল। অ্যাকিউট লিউকেমিয়া বলেন, ক্রনিক লিউকেমিয়া বলেন, লিম্ফোমা বলেন, মাল্টিপল মায়োলোমা বলেন, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম বলেন, সব রোগেরই সব দেশে একই ধরনের ট্রিটমেন্ট। এবং এই প্র্যাকটিসটা কিন্তু আমরা এখন করে যাচ্ছি। আমাদের রোগীরাও আমাদের কাছে আসছে, আমাদের কাছে আস্থা ফিরে পাচ্ছেন ধীরে ধীরে। এবং অনেক রোগীর বাইরে বিদেশে যাওয়ার প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করছি, ধীরে হলেও প্রবণতাটা কিন্তু কমে আসছে। অনেক রোগী এখন ইন্ডিয়াতে গেলেও অথবা অন্য দেশে গেলেও দেখা যায় যে একবার দুইবার গিয়ে পরবর্তীতে তারা আর যায় না। যখন আমাদের কাছে আসে, একবার এসে যখন দেখে যে না ওখানেও যে ট্রিটমেন্ট, আমাদের দেশেও সেম একই ট্রিটমেন্ট, তখন কিন্তু যেতে চায় না তারা। কারণ বাইরে বিদেশে যাওয়ার তো একটা বিড়ম্বনা তো আছে, সবাইকে তো কষ্ট করতে হয়, থাকার কষ্ট, যাওয়ার কষ্ট, খরচের কষ্ট। সেই ফলো আপ কষ্টটা যদি ট্রিটমেন্টের এক কম ধরনের হয় আমাদের বিড়ম্বনা দেশে, আছে। ফলো আপের সমস্যা, বিড়ম্বনা আছে, তা আমাদের দেশে যদি কম খরচে একই ধরনের ট্রিটমেন্ট পায়, তাহলে তারা কেন যাবে? ডাক্তার সালেহ বলেছেন যে এটা আমাদের জন্য একটা সুযোগ এবং চ্যালেঞ্জও, যে আমাদের আস্থা ফিরিয়ে আনতে হবে, এবং এই আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব অ্যাকচুয়ালি আমাদেরই সবার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে খুব কম সময়ে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিস্তারিতভাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে ছিলেন, আপনারা চিকিৎসকদের এই খুব গুরুত্বপূর্ণ পরামর্শগুলো মেনে চললে যারা আক্রান্ত আছেন আপনার পরিবারে, যারা দেখছেন আক্রান্তকেও, তারা হয়তো সুস্থ জীবনে ফিরবেন। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আবারও বদ্যিবাড়িতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।